প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভাই, শব্দ ঠিক আছে না সাউন্ড বাড়াবো? না, ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট বা কমপ্লিট নোট হতে সাবজেক্ট দ্য এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন। টপিক 4, এক্সামিনেশন মানে পরীক্ষা বা সাক্ষ্য গ্রহণ। লিডিং কোশ্চেন, জেরার সময় লিডিং কোশ্চেন বা জবানবন্দিতে লিডিং কোশ্চেন এই বিষয়। এবং হস্টাইল উইটনেস, সাক্ষ্য গ্রহণ, ইঙ্গিতবাহী প্রশ্ন ও বৈরী সাক্ষী। প্রতিফলিত ধারা 135, 37, 38, 42, 43, 45, 48 থেকে 52 এবং 154, এই ধারাগুলোকে টার্গেট করে এই প্রশ্নগুলো সেট করা হয়েছে। এমসিকিউ ফাউন্ডেশন নোটে যদি এই ধারাগুলো দেখে নেন তাহলে এই প্রশ্নের উত্তর করা আরো সহজ হবে, তাই না? জি স্যার। প্রথমে সাক্ষ্য গ্রহণের সঠিক ক্রম কি, এরপরে টোটাল 8টি প্রশ্ন পড়বো এই টপিকে। এভিডেন্স অ্যাক্টের 135 ধারার বিধান মতে সাক্ষী উপস্থিত করা ও সাক্ষ্য গ্রহণের ক্রম দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অথবা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, অর্থাৎ সিভিল মামলা হলে সিপিসি আর ক্রিমিনাল মামলা হলে সিআরপিসি অনুসারে নির্ধারিত হবে, মানে কোন পক্ষ আগে সাক্ষ্য দিবে। ওকে। জি আর যদি কার্যবিধিতে উক্ত বিষয়ে সুনির্দিষ্ট বিধান না থাকে, সেক্ষেত্রে আদালতের বিবেচনায় সাক্ষী উপস্থিত করা ও সাক্ষ্য গ্রহণের ক্রম নির্ধারিত হবে, মানে আদালত যেটা ভালো মনে করেন সেটা করবে। যদি জি বিধানে থাকে বিধান ফলো করতে হবে, বিধানে না থাকলে আদালতের মর্জি মতো। ঠিক আছে। জি আবার এভিডেন্স অ্যাক্টের 138 ধারার বিধান মতে সাক্ষ্য গ্রহণের ক্রম হলো, আমরা খুব সুন্দরভাবে ফাউন্ডেশন নোটে লিস্ট মানে খুব ছোট ছোট করে এগুলো শিখেছি, তাই না? বিস্তারিত না, জি জাস্ট স্যার। আমরা ধারা পড়েছি এবং পাশে খুব সুন্দর করে দেওয়া ছিল, কিভাবে তীর আকারে দেওয়া ছিল, মনে আছে? জি স্যার। জবানবন্দি, তারপরে জেরা, তারপরে পুনরায় জবানবন্দি, এই তিনটা বিষয় এই ক্রম থাকে। জবানবন্দি ও জেরা শুধুমাত্র প্রাসঙ্গিক বিষয় হতে পারে, তবে জবানবন্দিতে গৃহীত বিষয়ের বাইরেও জেরা করা যাবে। মানে জবানবন্দি মামলাতে যা আছে তার বাইরে বলার সুযোগ নেই। মানে সিআরপিসি সিপিসি উভয় অনুসারে সাক্ষ্য আইনে যেটা বলছে 138 ধারায়, অর্থাৎ একটা ক্রিমিনাল মামলায় মামলার অভিযোগে বা এজাহারে যা বলা আছে তার বাইরে বাদীকে কথা বলার সুযোগ দেওয়া হবে না। বাদী পক্ষের কোনো সাক্ষী সেই এজাহারের বাইরে বা যদি সিআর মামলা হয় সিআর মামলার কমপ্লেন্টের বাইরে বলতে পারবে না। বোঝা গেল? জি তাহলে আপনি যদি ডিফেন্স লয়ার হয়, আদালতে দাঁড়ান আসামির পক্ষে, বাদী পক্ষ যদি মামলার বাইরে কিছু বলতে চাই তাহলে কি দাঁড়াবেন, দাঁড়িয়ে আই অবজেক্ট ইওর অনার, এখানে উনি মামলার জি। বাইরে কথা বলছেন, এটা বলার সুযোগ নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা। তার মানে অনেক কিছু হয়তো বা তাড়াহুড়ো করে মামলা করার সময় বাদ পড়েছিল, পরে সেটা সংশোধনের চেষ্টা চলছে প্রসিকিউশন পক্ষের, যেটা করতে দেওয়া যাবে না। ঠিক আছে। জি 138 ধারা এইটা আসামি পক্ষে কি দেয়, অ্যাডভান্টেজ দেয়। জেরাতে জি সাক্ষী যে সকল বিষয়ের উল্লেখ করবেন, পুনরায় জবানবন্দিতে সে সকল বিষয়ের ব্যাখ্যা চাওয়া যাবে। আবার পুনরায় জবানবন্দিতে কোনো নতুন বিষয়ের অবতারণা করলে প্রসিকিউশন পক্ষ, আসামি পক্ষ আবার কি করবে, আদালতের অনুমতি নিয়ে বিরুদ্ধ পক্ষ অর্থাৎ আসামি পক্ষ বা বিবাদী পক্ষ অধিকতর জেরা করতে পারবেন। ঠিক আছে। জি এই হচ্ছে 2-2.5 নম্বরের উত্তর হতে পারে। জেরা কি, জেরার উদ্দেশ্য ও গুরুত্ব কি? জেরা বা ক্রস এক্সামিনেশন 137 ধারার বিধান মতে বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা সাক্ষীকে পরীক্ষার উদ্দেশ্যে জিজ্ঞাসাবাদ করাকে জেরা বলে। বিরুদ্ধ পক্ষ বলতে যে পক্ষের সাক্ষী তার বিপরীত পক্ষ, তাই না? জি জি সহজ কথায় জেরা হলো কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর বিরুদ্ধ পক্ষের আইনজীবী সেই সাক্ষীকে এমন সব প্রশ্ন জিজ্ঞাসা করেন যার মাধ্যমে সাক্ষী দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা যায়, তথ্যের মধ্যেকার অসঙ্গতিগুলো তুলে ধরা যায় এবং সাক্ষীর বিশ্বাসযোগ্যতাকে চ্যালেঞ্জ করা যায়। সাক্ষী সাক্ষী মিথ্যা কথা বলছে, এটাই তো আমাকে বোঝাতে হবে, তাই না? জি তাহলে আসামি পক্ষ ডাউট সৃষ্টি করতে পারবে এবং আসামি খালাস পাবে, যাতে মামলার আসল সত্য উদ্ঘাটিত হয়। উদ্দেশ্য ন্যায় বিচার নিহিত করা, যেন মিথ্যা মামলায় কোনো নির্দোষ ব্যক্তির সাজা না হয়। তাহলে এবার ক্রস এক্সামিনেশনের সংজ্ঞা দিয়ে দিলাম। টিকাতে এতটুকু, যদি টিকাতে ক্রস এক্সামিনেশন কি আসে এতটুকু লিখলে হবে। এবার জেরার উদ্দেশ্য বা গুরুত্ব। সাক্ষীকে জেরার মূল উদ্দেশ্য হলো সাক্ষীর দেওয়া সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করা, তার বক্তব্যের দুর্বলতা, অসঙ্গতি বা
পক্ষপাতিত্ব উন্মোচন করা, নিজের পক্ষের অনুকূলে নতুন তথ্য বের করে আনা এবং বিচারককে সত্য উদ্ঘাটনে সাহায্য করা, যা একটি ন্যায্য বিচার ব্যবস্থার ভিত্তি। জেরার মাধ্যমে সাক্ষীর সত্যতা, নির্ভরযোগ্যতা ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করার একটি কৌশল। নিম্নে জেরার প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো। উদ্দেশ্যসমূহ: 1 নম্বরে হচ্ছে বিশ্বাসযোগ্যতা যাচাই, টেস্টিং ক্রেডিবিলিটি। হ্যাঁ, ইংরেজিটা দিলেও হবে, না দিলেও হবে, দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। সাক্ষীর সত্যতা, বিশ্বাসযোগ্যতা এবং সত্য বলার সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করা। কিসের উদ্দেশ্য? জেরার উদ্দেশ্য। অসঙ্গতি প্রকাশ, এক্সপোজিং ইনকনসিস্টেন্সিস, সাক্ষীর আগের বক্তব্য বা অন্যান্য প্রমাণের সাথে বর্তমান সাক্ষীর মিল বা অমিল খুঁজে বের করা এবং অসঙ্গতিগুলো তুলে ধরা। 161 ধারায় আগে পুলিশের কাছে কি বলেছে, এখন জেরার সময় সে কি বলছে বা জবানবন্দিতে কি বলছে, সেগুলো একটু ডিফার করা, তাই না? জি। দুর্বলতা তুলে ধরা, হাইলাইটিং উইকনেসেস, সাক্ষীর স্মৃতি, পর্যালোচনা ক্ষমতা, পর্যবেক্ষণ ক্ষমতা বা উপলব্ধির ভুলগুলো চিহ্নিত করা এবং তার সাক্ষ্যের দুর্বল দিকগুলো প্রকাশ করা। ইংরেজিটা দিয়ে অনেক সময় এটার গভীরতা বুঝতে হেল্প হবে। হ্যাঁ, এই কারণে ইংরেজি দিয়েছি। আচ্ছা। পক্ষপাতিত্ব উন্মোচন, রিভিলিং বায়াসেস। অনেক সময় এই যে বাংলা শব্দটাই কঠিন লাগতে পারে, বরং ইংরেজিটাই সহজ লাগতে পারে, এবং দুইটার সংমিশ্রণে আপনার বুঝতে সুবিধা হবে। সাক্ষীর কোনো ব্যক্তিগত স্বার্থ, বিদ্বেষ বা পক্ষপাতিত্ব থাকলে তা প্রকাশ করা, যা তার সাক্ষ্যের নিরপেক্ষতাকে প্রভাবিত করে। নতুন তথ্য বের করা, এলিসিটিং ফেভারেবল ইনফরমেশন, কার পক্ষে? আসামির পক্ষে। এমন তথ্য বের করে আনা যা নিজের পক্ষের মামলাকে সমর্থন করে, যা প্রতিপক্ষের মামলাকে দুর্বল করে। বুঝতে পেরেছেন? জি। মানে সাক্ষী জেরাতে এমন কথা মুখ দিয়ে বের করা যেটা আসামির পক্ষে যায়, যেটা লিডিং কোশ্চেনের মাধ্যমে করতে হয়। সত্য উদ্ঘাটন, অ্যাসার্টেনিং ট্রুথ, বিচারপ্রার্থী পক্ষ এবং আদালতের কাছে সত্য ঘটনাকে আরও পরিষ্কারভাবে তুলে ধরা এবং সত্য উদ্ঘাটনে সহায়তা করা। নিজ পক্ষের ব্যাখ্যা উপস্থাপন, প্রেজেন্টিং ওন ভার্সান, সাক্ষীর দেওয়া ঘটনার বিপরীত বা ভিন্ন একটি ব্যাখ্যা বা ঘটনার প্রভাব উপস্থাপন করার সুযোগ নেওয়া। কিসের মাধ্যমে? আমি যেটা করছি কিন্তু বাদী পক্ষের সাক্ষী বা বাদী নিজে দাঁড়িয়ে আছে উইটনেস বক্সে, তো আমি তার মুখ দিয়ে এমন কিছু তথ্য বের করে নিয়ে আসবো যেইটা আমি চাচ্ছি, লিডিং কোশ্চেনের মাধ্যমে, যেটা আমার মামলাকে, ডিফেন্সকে আরো স্ট্যান্ড করবে। যেটি হচ্ছে ওন ভার্সন, মানে ডিফেন্স ভার্সন। বুঝতে পেরেছেন? জি। একজন সাক্ষীর লিখিত বা লিখিত হয়েছে এরূপ বিবৃতি সম্পর্কে কিভাবে জেরা করা যায়? অনুরূপ জেরার প্রাপ্ত সাক্ষী কি উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে? 145 ধারায় একজন সাক্ষীর লিখিত বা লিখিত হয়েছে এরূপ বিবৃতি সম্পর্কে জেরার বিধান বর্ণিত হয়েছে কত ধারায়? 145-এ। অত্র ধারা বিধান মতে জেরায় সাক্ষীকে তার পূর্ববর্তী বিচার লিখিত বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তার বক্তব্যের বৈপরীত্য প্রমাণ করা যায়। 161 ধারায় যেটা বলেছে এর আগে, সেটার বিষয়ে আবার বলা হচ্ছে। অনুরূপ জেরায় প্রাপ্ত সাক্ষ্য, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ, প্রদত্ত সাক্ষ্যের বিরোধিতা, এমন সাক্ষ্যের সত্যতা বিষয়ে সন্দেহ সৃষ্টি করা ইত্যাদি বিষয়ে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, জিআর মামলায় পুলিশের কাছে বা সিআর মামলায় যখন মামলা তদন্ত দিল, পুলিশের কাছে 161 ধারায় জবানবন্দি দিল একটা সাক্ষী, তারপরে জি। আদালতে জবানবন্দিতে এসে ভিন্ন কথা বলছে, তাহলে বৈপরীত্য দেখালাম। অথবা সেম কাইন্ড অফ কেসে প্রিভিয়াস একটা মামলা হয়েছিল, সেই মামলাতে একটা আসামি এক ধরনের বক্তব্য দিয়েছে, এই আসামি যদি পরে অন্য একটা মামলায় একই ধরনের কথাবার্তা বলতে গিয়ে যদি কিছু বিপরীত কথা বলে, তাহলে প্রিভিয়াস মামলার যে তার ডিপোজিশন, অর্থাৎ যার জবানবন্দি, সেটা সার্টিফাইড কপি নিয়ে পরের মামলায় সাবমিট করা যাবে। শুধু 161 দ্বারা না, আগের যেখানে যেখানে তার বক্তব্য আছে সেটার বিপরীত কোনো কিছু বললেই সেটা খুঁজে বের করে এখানে কি করা যাবে, দেওয়া যাবে। সাবমিট করা আবার যাবে। আবার মনে করেন যে হোয়াটসঅ্যাপ চ্যাটিং আছে, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে আসামির সাথে বাদীর কিছু কথাবার্তা ছিল, তো চ্যাটিংয়ে এক ধরনের কথাবার্তা আছে, সে মামলায় আরেক ধরনের কথাবার্তা বলছে, তো হোয়াটসঅ্যাপের চ্যাটিং স্ক্রিনশট দিয়ে প্রিন্ট করে আদালতে দেখানো যাবে। তাহলে এটা কিন্তু বিপরীত দেখানোর একটা জায়গা। তার মানে আগে যেখানে লিখিত আছে বা লিখিত হয়েছে আদালতে বা আদালতের বাইরে, সব কিছুর সাথেই কিন্তু তুলনা করে কোথায় একটু ভিন্নতা পাচ্ছি, সেখানেই তাকে ধরবো। বুঝতে পেরেছেন? জি।
উদাহরণস্বরূপ ইঙ্গিতবাহী প্রশ্ন সংজ্ঞায়িত করুন। লিডিং কোশ্চেন, জেরা ও জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা নিয়মাবলী আলোচনা করুন বা বর্ণনা করুন। ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন, দেওয়ানি বা ফৌজদারি যে কোনো মামলায় সংশ্লিষ্ট পক্ষগণ বিভিন্ন ধরনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় তাদের অনুকূলে মানে নিজ পক্ষকে জিতানোর জন্য, তাই না, জি এ লক্ষ্যে মামলার বিষয়বস্তু প্রমাণের জন্য সাক্ষীকে উভয় পক্ষ প্রশ্ন করে থাকে। আইনের ভাষায় এ জাতীয় পদ্ধতিকে জবানবন্দি বা এক্সামিনেশন ইন চিফ এবং জেরা বা ক্রস এক্সামিনেশন বলা হয়। নিজ পক্ষের সাক্ষ্য গ্রহণ এক্সামিনেশন ইন চিফ, অপর পক্ষকে জেরা করা বা জিজ্ঞাসা করা জেরা বা ক্রস এক্সামিনেশন, তাই না। জি জবানবন্দি বা পুনরায় জবানবন্দি এবং জেরা চলাকালে অনেক ক্ষেত্রে পক্ষগণের অ্যাডভোকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং কখনো কখনো বিশেষ প্রশ্ন করে থাকেন, যে প্রশ্নের গর্ভেই, গর্ভেই মানে কি ভেতরেই, তাই না, জি জি উত্তর নিহিত থাকে। অর্থাৎ প্রশ্নকারীর জিজ্ঞাস্য প্রশ্নের মধ্যেই উত্তর লুক্কায়িত থাকে। এমসিকিউ থেকে সামান্য একটু অন্য ভাষা দিলাম না, তো ভাষাগত জি স্যার। একটু পরিবর্তন নিয়ে এসেছি, একটু ভাষায় মাধুর্য নিয়ে আসার জন্য, যেন লেখাটা একটু উন্নত হয়। আর এরূপ প্রশ্নকে মূলত লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। মানে প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিত থাকে। এটা তো এমসিকিউ আসে এরকম, তাই না। জি এভিডেন্স অ্যাক্টের 141 ধারায় এ বিষয়ে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে ইঙ্গিত ইঙ্গিত শব্দের অর্থ যে বানান সেটা এটা রস্বই হবে। আমার কোথাও কোথাও ভুলক্রমে দীর্ঘই হয়ে আছে, আপনারা ঠিক করে নিয়ে রস্বই করে নেবেন, হ্যাঁ। দেখেন প্রশ্নের ঠিক ভিতরে আছে। ঠিকই রস্বই দিয়েছে, কিন্তু প্রশ্নের মধ্যে আবার অনেক সময় দীর্ঘই হয়েছে, হ্যাঁ। তো দীর্ঘই না রস্বই হবে, এমন প্রশ্নকে বোঝায়। ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে এমন প্রশ্নকে বোঝায় যে উত্তর প্রশ্নকারী চাইছে বা প্রশ্নে উল্লেখ থাকে, মানে আমি চাচ্ছি এটা আসামিকে বাঁচানোর জন্য বাদীপক্ষ বা বাদীপক্ষের সাক্ষীর মুখ দিয়ে বের হোক। যেমন প্রশ্ন করছি যে বলেন, ঘটনার সময় আসামির গায়ে কি পোশাক ছিল, লুঙ্গি পরেছিল, তাই না, আর আচ্ছা উপরে টি শার্ট ছিল, তাই না। কিন্তু আসলে না, আসামি যদি লুঙ্গি ছাড়া অন্য কিছু পড়ে থাকে, আমি মানে ভুল একটা ইনফরমেশন তাকে মানে প্রশ্ন করতে করতে এমন ফ্লোতে দ্রুত প্রশ্ন করব সে যেন হ্যাঁ বলে ফেলে। তার তখন রেকর্ডে চলে আসবে যে PW2 বলল কি, প্রসিকিউশন উইটনেস, বাদীপক্ষের সাক্ষী 2 নম্বর, যে আসামি লুঙ্গি এবং টি শার্ট পরেছিল। তাহলে এইটা তার মুখ দিয়ে আমি মিথ্যা বলাই নিলাম, তাই না। জি জি এটা হচ্ছে টেকনিক ক্রস এক্সামিনেশনের। এই ধরনের প্রশ্নের মধ্যে উত্তর থাকার কারণে উত্তরদাতাকে কষ্ট করে কিছু বলতে হয় না, বরং কেবল হ্যাঁ বা না বলা যথেষ্ট। এই লিডিং প্রশ্ন করার সময় যদি বাদী বা বাদীপক্ষের মানে সাক্ষীরা বুঝতে পারে যে আমাদেরকে তো ফাঁসানো হচ্ছে, তখন তারা চেষ্টা করে যে একবার হ্যাঁ বলে পরে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, মানে বেশি কথা বলার চেষ্টা করে। তখন দেখবেন যারা সিনিয়র আইনজীবী যারা সময় বলবে আপনি শুধু হ্যাঁ বা না বলবেন, অন্য কোনো কথা বলার আপনার দরকার নাই। জবানবন্দির সময় তো মন মতন ইচ্ছা মতন কথা বলেছেন, তখন তো কিছু বলেনি। এখন আমি যেটা জিজ্ঞাসা করব শুধু হ্যাঁ বা না বলবেন, আর বুঝতে না পারলে আবার আচ্ছা জিজ্ঞাসা করবেন। বুঝতে পেরেছেন, কারণ ব্যাখ্যা দিলে তো পোল জি খুলে যাবে, তাই না। মানে জি জি প্রশ্নের গাম্ভীর্য বা উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। লিডিং কোশ্চেনে হ্যাঁ নাতে উত্তর নিতে হবে, ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, মানে বাড়তি কথা বলতেই দেওয়া যাবে না। উদাহরণ, বিরুদ্ধ পক্ষের অ্যাডভোকেট জানতে চাইলেন রহিম খুন হওয়ার সময় আপনি হত্যাকারী রহিমকে কালো পোশাকে দেখেছিলেন, তাই না। একটু আগে যে উদাহরণ দিলাম, তাই না। জি জি এই প্রশ্নটি নিজেই ধারণা দেয় যে করিম একটি কালো পোশাক পরেছিল। এই প্রশ্নটি সাক্ষীকে ইঙ্গিত দিচ্ছে যে প্রশ্নকর্তা তার জবাবে কি চায়, হয় না বলবে অথবা হ্যাঁ বলবে, তাই না। জি এখন যদি পোশাকে এই গায়ে যদি কোনো পোশাকই না থাকে, খালি গায়ে থাকে, ছেলে মানুষ থাকতে যেতে পারে উপরে, কোনো পোশাক নাও থাকতে পারে, তাই না। জি 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 এখন সে কোনো না কোনো পোশাকের রং যদি বলে দেয়, তাহলে পরে আমি বলবো যে সে পোশাক পরেই ছিল না। বুঝেছেন, এটাও কিন্তু একটা জি জি টেকনিক, মানে মাল্টিপল ইনফরমেশন যেটা ভুলভাবে প্রবেশ করানো যাবে। এটা 99% সাক্ষী কিন্তু ভুল বলে, ইভেন পুলিশ সাক্ষীও কিন্তু হড়বড়িয়ে ভুল বলে ফেলে, কারণ আচ্ছা মনে রাখতে পারে না তো। এবং এই ধরনের সিলি প্রশ্ন করবে কিনা বুঝতেও পারে না। লিডিং প্রশ্ন এত ভ্যারিয়েশনের হতে পারে, চিন্তা করতে পারবেন না। যত স্টাডি করবেন তত চমৎকার লিডিং প্রশ্ন করার অভিজ্ঞতা তৈরি হবে। তবে আপনার প্র্যাকটিসের বয়স হতে হবে এবং খুব গুরুত্বের সাথে ফোকাস করতে হবে যে এই মামলায় কি কি লিডিং কোশ্চেন করা যায় এবং আইনজীবীরা কিভাবে লিডিং কোশ্চেন আদালতে উপস্থাপন করছে এবং কোন আদালতে কিভাবে লিডিং প্রশ্ন করলে ওই আদালত খুশি হয়।
বুঝতে পেরেছেন? আদালতের জি মানে এক একটা আদালতে প্রশ্ন করারও কিন্তু ধরন আছে। কোনো আদালত বিস্তারিত প্রশ্ন করলে কিন্তু অসন্তুষ্ট হন, পছন্দ করেন না। কোনো আদালত কোনো কিছু মনে করেন না, লিখতেই থাকেন। কারণ আপনি যা লিখবেন, যা উত্তর দিবে সবকিছুই ওই বিচারককে কষ্ট করে লিখতে হচ্ছে, আর লেখা কত কষ্টকর সেটা তো জানেন, তাই না? জি জি তাই সংক্ষেপে যারা করাই সবচেয়ে ভালো। সেক্ষেত্রে ওই আদালতে আপনার একটা কি ফেস ভ্যালু তৈরি হয়, আপনাকে পছন্দের দৃষ্টিতে দেখতে শুরু করবে, যে না উনি অল্প কথাই টু দ্য পয়েন্ট প্রশ্ন করে ভালোভাবে বুঝে নেন। আপনি যখন ভালো স্টাডি করবেন তখন গদ বাঁধা 20টা 30টা প্রশ্ন করা লাগবে না, 2 3টা প্রশ্ন করলেই হবে। কারণ আপনি জানেন কোন প্রশ্ন করতে হবে। আর যখন আপনি জানেন না কোন প্রশ্ন করতে হবে, তখন ওই 20টা প্রশ্ন কমন প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো মানে সব প্রশ্ন একে একে করতে থাকবেন সিরিয়ালে, এবং নোট করা থাকবে, সিনিয়র করে দিয়েছে এই প্রশ্নগুলো করবেন। এবং এটা একটা ফরম্যাট আছে সব। মাদক মামলার কি জি জি ফরম্যাট, এনে একটা কি ফরম্যাট, তারপর যৌতুক আইনে কি ফরম্যাট, পেনাল কোডের মামলায় কি ফরম্যাট, ওই ফরম্যাটে ওই প্রশ্নগুলো সবাই করে দেখবেন। এবং খুব বোরিং লাগে ওই জেরাগুলো শুনতে। অন্যদিকে যদি বিরুদ্ধ পক্ষের অ্যাডভোকেট জিজ্ঞাসা করেন করিম কি পড়েছিল, তাহলে করিম কি পড়েছিল বললে সে কিন্তু ভাবার সুযোগ পাবে এবং ভেবে বলবে কি পড়েছিল। আর যখন প্রশ্ন করবে কালো পোশাক পরেছিল তাই না, তখন কিন্তু সে না ভেবে উত্তর দিবে, মানে ইনস্ট্যান্ট উত্তর। থেমে গেলে বলবেন তাড়াতাড়ি বলেন, আপনি যদি ঘটনা দেখে থাকেন জি কেন বলতে পারছেন না, ভাবার কি আছে? আপনি কি বানাচ্ছেন, কথা জি জি বানাচ্ছেন? মিথ্যা কথা কিন্তু বানাতে হয়, আচ্ছা, সত্য বানাতে হয় না। এভাবে টিজ করতে হবে। মানে সে এমনিতে কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, অস্থির করে তুলতে হবে, না হলে তো তার মুখ থেকে মানে সুবিধাজনক তথ্য পাওয়া যাবে না। এই প্রশ্নের উত্তর পূর্ববর্তীটির মতোই, তবে প্রশ্নটির কোনো ধারণা নেই। এটি একটি সাধারণ প্রশ্ন এবং কোনোভাবে ইঙ্গিত দিচ্ছে না। মানে সে ইচ্ছা মতন ভেবে চিন্তে পোশাকের বর্ণনা দিতে পারে, এই সুযোগ দেওয়া যাবে না। আদালত এই ধরনের প্রশ্নের অনুমতি দেয়। তাহলে উপরের প্রশ্ন জেরাতে করা যাবে, আর নিচের প্রশ্ন জেরা জবরবন্দি উভয় ক্ষেত্রে করা যাবে, সাধারণ প্রশ্ন। ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যায়, এবার কোথায় করা যায় এটা আমরা দেখব। একশো করা বিয়াল্লিশ যায় না। ধারায়, সরি করা যায় না। জি লিডিং কোশ্চেন কখন করা যায় না 142 ধারায় আছে। বিরোধী পক্ষ যদি আপত্তি করেন তবে একজন সাক্ষীর জবানবন্দি মানে এক্সামিনেশন ইন চিফ ও পুনরায় জবানবন্দি গ্রহণকালে মানে নিজের সাক্ষীকে লিডিং প্রশ্ন করা যাবে না। লিডিং প্রশ্ন করলে তো সাক্ষীর নিজস্ব কোনো উত্তরই থাকলো না, তাই না? শুধু হ্যাঁ না না। জি আগে শিখে আসবে, আমি আপনাকে লিডিং প্রশ্ন করব, আপনি শুধু হ্যাঁ 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 উত্তর করে যাবেন। তাহলে সাক্ষী তো কান হাফেজের মতো শুধু হ্যাঁ হ্যাঁ করতে থাকবে, তাই না? জি জি তাহলে হবে না, প্রশ্ন জিজ্ঞাসা করা চলবে না। তাহলে অপরপক্ষ বাধা দেবে, তাহলে লিডিং কোশ্চেন করছে, আসামিকে শিখিয়ে দেওয়া হচ্ছে, প্রশ্ন ফাঁস করে দেওয়া হচ্ছে উত্তর সহ। এছাড়া যে সকল প্রশ্ন ভূমিকামূলক বা অবিসংবাদিত মানে যেটাতে বিরোধ নাই, উভয় পক্ষ মেনে নিয়েছে, যৌতুকের মামলায় বাদী এবং আসামি স্বামী স্ত্রী, সেটা আসামিও তো মেনে নিয়েছে, সে তো স্বীকার করছে না যে সেটা আমার, তিনি আমার ওয়াইফ না। কিছু ক্ষেত্রে যদি অস্বীকার করে সেক্ষেত্রে কাবিননামা চ্যালেঞ্জ করতে হবে, তাই না? আর যদি কাবিননামা চ্যালেঞ্জ না করে স্বীকার করে, তাহলে যদি এই প্রশ্ন করে যে আসামি, 1 নম্বর আসামি আপনার স্বামী তাই না, এটা লিডিং প্রশ্ন করছে নিজের বাদীকে, ওই পক্ষের উকিল, এটা অপর পক্ষের আইনজীবী বাধা দিবে না, কারণ এটা তো কমন প্রশ্ন, ভূমিকামূলক বা এটা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক কিন্তু ভূমিকামূলক এবং বিবাদহীন, মানে এটা নিয়ে উভয় পক্ষের আপত্তি থাকার কথা না, কিংবা পূর্বেই পর্যাপ্তভাবে প্রমাণিত হয়েছে বলে আদালত মনে করেন, সেই সকল বিষয়ে ইঙ্গিতভাবে প্রশ্ন করতে আদালত অনুমতি দিবেন। মানে মামলা সহজে যেন একটা অশিক্ষিত সাক্ষী বলতে পারে, যাদের মানে একটু শিখিয়ে না দিলে বলতে পারবে না, তখন অপরপক্ষের আইনজীবী এগুলো বাধা দিবে না। কিন্তু মূল জায়গাতে বাধা দিবে। কত তারিখে যৌতুক চেয়েছে বলেন, এই প্রশ্ন করা যাবে। কিন্তু যদি বলে যে 18/6/2026 যৌতুক চেয়েছে তাই না, এই প্রশ্ন করা যাবে না, আচ্ছা মানে তারিখ মুখ উচ্চারণ জি করা যাবে না। তাহলে তো জি শিখিয়ে দেওয়া হলো। তখন অপর মানে পক্ষের অ্যাডভোকেট আইনজীবী নিজে বলল, ইনফরমেশন, বলেন। মানে অ্যাডভোকেট নিজে ইনফরমেশন দিয়ে দিচ্ছে এই প্রশ্নের মধ্যে, এই জন্য এটা করা হ্যাঁ, যাবে না। তাহলে এই ইঙ্গিত দেওয়া যাবে না, উত্তর সরবরাহ করা যাবে না, প্রশ্ন করেন। জি 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 কারণ ডেট অফ অকারেন্স মানে অপরাধের যে তারিখ, সময় এবং স্থান, ডেট অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্স, যেটাকে ডিও পিও টিও বলা হয়, এই 3টা ইনফরমেশন খুব কোর। এগুলো নিয়ে কোনো লিডিং প্রশ্ন করতেই দিবে না, যদি অপরপক্ষের আসামি পক্ষের আইনজীবী একটু সচেতন হন।
কারণ এইগুলো একটু ভ্যারিয়েশন করেই তো বিভিন্ন সাক্ষী বিভিন্ন রকম ডেট বললেই তো মামলা শেষ, তাই না? জি জি জি। সাধারণত সাক্ষীকে আহ্বানকারী পক্ষ মানে নিজ পক্ষ নিজ সাক্ষীর কাছে ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে না, মানে জবানবন্দিতে। তবে যদি বিরুদ্ধ পক্ষ আপত্তি না জানে এবং আদালত অনুমতি দিলে জবানবন্দি বা এক্সামিনেশন চিফ এবং পুনরায় জবানবন্দির সময়েও ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে। নিম্নলিখিত বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে কখন: এক্সামিনেশন ইন চিফে যে ইঙ্গিতবাহী প্রশ্ন ও তার উত্তর ভূমিকামূলক, মানে শুরু, এই আপনার নাম কি রহিমা, আপনি মামলার কি বাদী, আপনার বয়স জি জি 45 জি। বছর, আপনার ঠিকানা এখানে, এগুলো একটু শিখিয়ে দিলে কোনো ব্যাপার না। এগুলো ছোটখাটো বিষয়। ভূমিকামূলক, যে বিষয়টি নিয়ে কোনো প্রকার সন্দেহ বা বিতর্ক নেই, অপর পক্ষও মেনে নিয়েছে যে হ্যাঁ বাদী হচ্ছে আমার আসামির স্ত্রী, তো এটা নিয়ে কোনো কথা নাই। বা যদি জিজ্ঞাসা করে যে আপনাদের 5 বছর আগে এত তারিখে বিয়ে হয়েছিল, তারিখ যদি বলেও দেয়, তো তার এই বিয়ের তারিখটা কোনো ম্যাটার না, মামলাতে ফ্যাক্ট না। বুঝতে পেরেছেন? জি স্যার জি জি। বিয়ের তারিখ শিখিয়ে দিলেও কোনো ব্যাপার না। আপনাদের না দুইটা কারণ সেটা তো বদ্ধ হ্যাঁ, করা একটা জিনিস। হ্যাঁ, আপনাদের দুইটা সন্তান আছে তাই না? প্রথম সন্তানের বয়স এত, দ্বিতীয় সন্তানের বয়স এত, তাই না? এগুলো বলে দিলেও সমস্যা নাই, কারণ এগুলোর ডকুমেন্টারি এভিডেন্স আছে। কাবিননামাতে কি থাকে? বিয়ে ডেট আছে। বিয়ের বিয়ের তারিখ থাকে। আবার বাচ্চার জন্ম দুই নিবন্ধন আছে। বাচ্চার জন্ম নিবন্ধনে বাচ্চার তো জন্ম নিবন্ধনে তারিখ থাকবে জন্মের। তাহলে এগুলো জি নিয়ে জি কোনো কথা বললে অপরপক্ষ বলবে না, যদি বোঝে মূল জায়গাতে বলবে। তা মানে কোন সময় যৌতুক চেয়েছে, কত তারিখে, কোথায়, কিভাবে চেয়েছে, কি ল্যাঙ্গুয়েজে চেয়েছে, এগুলোতে শিখিয়ে দিলে তখন আই অবজেক্ট বলে দাঁড়াবে। বুঝতে পেরেছেন? জি। কারণ ওগুলো বিচার্য বিষয়, ওখানে বাধা দিতে হবে, শিখিয়ে দেওয়া যাবে না। ইঙ্গিতবাহী এমন প্রশ্ন যা সাক্ষীর স্মৃতিচারণে সহায়তা করে, মানে ভুলে যাচ্ছে কত বছর আগে, সাক্ষী সহজ সরল হলে কোনো কিছু শনাক্ত করে এমন ইঙ্গিতবাহী প্রশ্ন যদি দেখায় যে এই যে এটা আপনার কি, এটা এটা একটা জবানবন্দি, এটা এখানে আপনার স্বাক্ষর আছে তাই না, এটা আপনার স্বাক্ষর, হ্যাঁ এটা আমার স্বাক্ষর, তাহলে যে স্বাক্ষর শনাক্ত করলো। বুঝতে পারলেন? জি 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 স্যার। আবার যদি মানে পেনাল কোডের মামলা হয় যে এই এই সেই চাকু, এই চাকু দিয়ে আঘাত করেছিল, এই চাকু কি পুলিশ আপনাদের থেকে নিয়ে গেছে, এটার কি সেই চাকু? তো হ্যাঁ এই সেই চাকু। তা চাকুতে এই যে ট্যাগ লাগানো আছে, ট্যাগে কি আপনার স্বাক্ষর? তো হ্যাঁ আমার স্বাক্ষর। দ্যাট ইজ কি শনাক্তকরণ, টেস্টিং। ওকে, জি স্যার, এগুলো অনেক তো প্র্যাকটিক্যাল ব্যাপার। এগুলো তো দেখিয়ে বলতে হবে, না হলে তো এগুলো তো প্রমাণ করা যাবে না। জি স্যার জি স্যার। পর্যাপ্ত রূপে প্রমাণিত হয়েছে এমন বিষয়, মানে আগে প্রমাণিত হয়ে গেছে, যেটা নিয়ে আর কোনো কথা নাই কোনো দুই পক্ষের, তো এগুলো করলে কোনো সমস্যা নাই, এগুলো সিলি ম্যাটার্স এর মতন। ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যায়, 143-এ আছে ক্রস এক্সামিনেশন বা জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে, অর্থাৎ জেরার সময় বিরুদ্ধ পক্ষ আদালতের অনুমতি ব্যতীতই, অনুমতি নেওয়া লাগবে না। জবানবন্দির সময় অনুমতি লাগা লাগবে, কিন্তু জেরার সময় অনুমতি লাগবে না। সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে, কোন প্রশ্ন? প্রাসঙ্গিক বিষয় ইঙ্গিতবাহী প্রশ্ন, এবং অশালীন প্রশ্ন করবে না, কুৎসাজনক প্রশ্ন করবে না, যদি মামলার প্রয়োজন না হয়। বুঝতে পেরেছেন? জি জি স্যার। প্রশ্ন আসছিল অশালীন প্রশ্ন কখন করা যায়, কখনো কখনো জি করা জি যায়, তাই না? উত্তর 12 তারিখে। এটা পড়তে গিয়ে মাথায় চলে আসলো আমার, ওই 12 তারিখের পরীক্ষায় আসছিল। কারণ জবানবন্দি গ্রহণের সময় সাধারণত কোনো একটি পক্ষ কর্তৃক আহুত, আহুত মানে কি, আগত সাক্ষী তার পক্ষেই সাক্ষ্য প্রদান করে থাকেন। সুতরাং সাক্ষীর উত্তর খণ্ডন করার জন্য বিরুদ্ধ পক্ষ জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। ইঙ্গিতবাহী প্রশ্ন যদি জিজ্ঞাসা করতে না দেওয়া হয় তাহলে জেরা করে লাভই নাই। জেরার সময় আদালত কখন হস্তক্ষেপ করতে পারবেন? আদালত হস্তক্ষেপ করবে। এটা কোথায় আছে? 148 থেকে 52। অপ্রাসঙ্গিক প্রশ্ন মানে জেরার সময় কোন প্রশ্ন করা যায় না বা করতে গেলে আদালত বাধা দিবে। অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে গেলে জেরার সময় সাক্ষীকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হলে আদালত হস্তক্ষেপ করতে পারেন। কেন? আপনি এগুলো কি হাবিজাবি কথাবার্তা বলছেন? এই মামলাতে তো এগুলো লাগবে না লার্নেড, এগুলো প্রশ্ন রাখেন জি বা প্রাসঙ্গিক প্রশ্ন করেন যেগুলো কাজের। এইভাবে কি করবে? অ্যাডভোকেটকে বাধা দিবে, তাই না? জি। কিন্তু আপনি যদি আবার প্রমাণ করতে পারেন যে স্যার আমি একটু অপেক্ষা করেন, 1 মিনিট আমাকে সুযোগ দেন, আমি বুঝিয়ে দিচ্ছি যে এটার প্রাসঙ্গিকতা আছে এই মামলার সাথে। মানে কিছু কিছু সময় আপাত দৃষ্টিতে মনে হয় যে মনে হয় এটা প্রাসঙ্গিক না, কিন্তু 2-3টা প্রশ্ন করার পর বোঝা যায় যেটা লিঙ্ক আপ আছে। ওকে। জি জি। অন্তর্নিহিত দোষারোপবিহীন প্রশ্ন 149, যুক্তিসঙ্গত কারণ থাকলে তথা এমন প্রশ্ন যার অন্তর্নিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তবে 148 ধারায় উল্লেখিত প্রশ্নও
জিজ্ঞাসা করা যাবে। মানে 148 ধারা হচ্ছে অপ্রাসঙ্গিক প্রশ্ন, কিন্তু ওই বললাম না কানেকশন আছে অন্তর্নিহিত, মানে ভেতর দিয়ে কানেকশন আছে গভীরে, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। অন্যথায় এমন প্রশ্ন সাক্ষীকে জিজ্ঞাসা করতে গেলে আদালত বাধা প্রদান করবেন। আদালতের বাধা উপেক্ষা করে সাক্ষীকে বারবার এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হলে বিজ্ঞ আদালত 150 ধারার বিধান মতো উক্ত অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ বার কাউন্সিল অথবা স্থানীয় বার সমিতি বরাবর প্রতিবেদন দিয়ে তার লাইসেন্সের উপরে কি প্রভাব সৃষ্টি করতে পারে, তাই না? জি জি বারবার অপ্রাসঙ্গিক প্রশ্ন করে আদালতের মূল্যবান সময় নষ্ট করলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট বা আদালতকে অবমাননার মধ্যে পড়বে, তাই না? জি অশালীন ও কুৎসামূলক প্রশ্ন 151 থেকে আসছিল। এমন প্রশ্নের সামান্য গুরুত্ব থাকলেও আদালত তা জিজ্ঞাসা করে নিষিদ্ধ করতে পারবেন। নিষিদ্ধ করতে পারবেন, অনেক সময় নিষিদ্ধ করবেও না, তাই কখনো কখনো করা যায়। বুঝতে পেরেছেন? জি আদালত অনুমতি না দিলেও করা যায়। কারণ আমি প্রশ্ন করব, আদালত অনুমতি দিচ্ছে না, তার মানে প্রাসঙ্গিক আছে কিন্তু অশালীন প্রশ্ন, কারণ মামলার ফ্যাক্টই এরকম, মামলার বিচার্য বিষয়ই এরকম যে আমাকে অশালীন দু একটা কথা বলতেই হবে। ধর্ষণের মামলায় কিভাবে ধর্ষণ সংঘটিত হয়েছে, কি কি অ্যাক্টিভিটিস করেছে আসামি আপনার সাথে, কোথায় আগে স্পর্শ করেছে, এই প্রশ্নগুলো অস্বস্তিকর শোনাতে পারে, তাই না? জি জি আদালত নিষেধ করতে পারে, কিন্তু কিন্তু এই এরকম প্রশ্ন হতে না পারে। করলে, এই প্রশ্ন না করলে বোঝা যাবে কি যে মামলা সত্য না মিথ্যা, তাই না? জি জি সেটাই। তার মানে এটা ব্যক্তিগত, খুবই গোপন সেন্সিটিভ বিষয়, আর সেন্সিটিভ থাকে না মামলা হলে, ব্যক্তিগত বিষয় কি হয়ে যায়, পাবলিক হয়ে যায়, তাই না? জি জি যাই। তবে বাদী পক্ষের আইনজীবী চাইলেই, প্রসিকিউশন চাইলে ট্রায়াল ইন ক্যামেরা, মানে ওই আদালতের খাস মানে আদালত কামরায় শুধুমাত্র, করে আর কি। জি হ্যাঁ, শুধুমাত্র উভয় পক্ষের আইনজীবী এবং সাক্ষীদের ভিকটিম। উপস্থিতিতে জেরা হতে পারে, এবং অন্যান্য পাবলিক বা অন্য আইনজীবীও থাকবেন এখানে, পেশকারও থাকবে না। বুঝতে পেরেছেন? জি জি যেন অন্তত লজ্জাটা কম লাগে কার, ওই ভিকটিমের। অপমান বা বিরক্তিকর প্রশ্ন 152, সঙ্গত হলেও অকারণে আক্রমণাত্মক আকৃতি সম্পন্ন প্রশ্ন আদালত অবশ্যই নিষিদ্ধ করবেন। মানে সাক্ষীকে অশ্রাব্য ভাষায় যদি কথাবার্তা বলে, তাহলে কিন্তু সাক্ষী অপমান বোধ করতে পারেন, খেপে যেতে পারেন, তাই না? জি আমি একবার পুলিশকে ডিরেক্ট বলেছিলাম যে এই মামলায় আপনি আমার আসামির কাছে এত টাকা ঘুষ চেয়েছিলেন। হ্যাঁ, আপনি রাস্তায় আচ্ছা মোটরসাইকেল আটকিয়েছেন, 20,000 টাকা চেয়েছেন যে 20,000 টাকা আমার এই নম্বরে বিকাশ করতে বল, বিকাশ না করলে তোকে মামলা দিয়ে দিব। আমার আসামি 20,000 টাকা বিকাশ করতে অস্বীকার করায় তার মোটরসাইকেল জব্দ করেন, তার মোবাইল ফোন জব্দ করেন এবং তাকে মিথ্যাই মাদক মামলায় ফাঁসিয়েছেন। ডিরেক্ট এই প্রশ্ন করেছি আমি আচ্ছা সাজেশনে। আচ্ছা। তো তো এখানে মুসকে মেরে হাসছে জজ সাহেব। আমি প্রশ্ন করতেই পারি, দাবি করতে পারি আমার ডিফেন্সে, তাই না? সাজেশন দিচ্ছি আমি শেষে। এবং এই জি। প্রশ্নে প্রথমে ওই বাদীকে প্রশ্ন করেছিলাম যে কত ধারার মামলা বলেন তো। ধারা বলতে পারেনি মামলার যে বাদী, পুলিশ সাহেব, সাব সাব আচ্ছা আচ্ছা ইন্সপেক্টর, তিনি বলতে পারেনি, মামলার ধারা বলতে পারেনি। এবং আমি ধরতে পেরেছিলাম মামলার ধারা বলতে পারবে না। কনফিডেন্টলি প্রথম প্রশ্নই করেছিলাম, আপনি তো এই মামলার বাদী? তে হ্যাঁ। তাছাড়া এই মামলা আপনি নিজে ফাইলিং করেছেন তো? তা হ্যাঁ। এই মামলার কত ধারায় ফাইলিং করেছেন বলেন তো? আপনি নথি দেখবেন না, না দেখে বলেন। ধারা বলতে আচ্ছা পারে না। কি কারণে? কারণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 লেটেস্ট আইন, কিন্তু এর আগে ছিল পুরাতন আইন, 1990 আচ্ছা সালের আইন। এবং তখন ধারাগুলো ভিন্ন ছিল। আগের আইন পুরোটাই রিপিল বা রহিত করে নতুন আইন হয়েছে, আগের ধারা মনে নাই, কিন্তু মামলাটা পুরাতন। তবে আমি জেরা করেছি 24 সালে, মেবি, হ্যাঁ, 24 কি 25-এর শুরুতে। তো পুরাতন আইনের মামলা, দীর্ঘদিন আগের মামলা। বুঝতে পেরেছেন? জি জি তো এতদিন পরে সাক্ষী হচ্ছে, তাই আমি এটা সুযোগ নিলাম যে এটা তার মনে না থাকারই কথা, পুরাতন আইন। তো দেখছি পারলো না, তাহলে এখানে আমার একটা কোটি ইমপ্রেশন তৈরি হলো না, যে এমন একটা অদ্ভুত জি প্রশ্ন করলো যে বাদী উত্তর দিতে পারলো না, জুনিয়র একজন জি আইনজীবী। বুঝতে পেরেছেন? এগুলো বুঝতে হবে মামলার ফ্যাক্ট পড়ে। এবং আলটিমেটলি ওই সাক্ষী আমার কি খালাস পায়, যদিও ওইটা মামলা আমার ছিল না, আমার সিনিয়রের মামলা ছিল। ওই আমি আসামি যেটা, হ্যাঁ, আসামি আমার সিনিয়র খালাস ছিল, পায়। তবে খালাস পেয়েছে। বৈরী সাক্ষী সম্পর্কে নজির সহ আলোচনা করুন। নজির, নজির মানে কি? নদীর কেস মানে ল, স্যার এই যে উদাহরণ। কেস ল। কেস ল। নজির মানে কেস ল, উদাহরণ না। জি কেস ল আচ্ছা। মানে ডিএলআর আদালতের কেস। প্রিভিয়াস রায়, প্রিসিডেন্ট, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসনের বিভিন্ন উপায় আলোচনা করুন।
যোগ্যতা অভিশংসন মানে সে বিশ্বাসের যোগ্য নয়, এই ধরনের আঘাত করতে হবে, তাই না? জি বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেস, মামলার পক্ষগণ তাদের নিজ বক্তব্যের সমর্থনে সাক্ষ্য উপস্থাপন করেন। স্বাভাবিকভাবে যে পক্ষ কোনো সাক্ষীকে উপস্থাপন করেন সেই পক্ষকে সমর্থন করে সাক্ষ্য প্রদান করেন, নিজের পক্ষে তো সাক্ষী দিবে, এটাই তো নিয়ম। কিন্তু জি কোনো সময় দেখা যায় যে সেই সাক্ষী তার আহ্বানকারী পক্ষকে সমর্থন না করে কি করে, একটা সাংঘাতিক কাজ করে, তার বিরুদ্ধের পক্ষকে সমর্থন করে। তার মানে বাদী পক্ষের সাক্ষী আসামিকে সাপোর্ট দিচ্ছে আসামিকে খালাস করার জন্য। জি তার জি। মানে ঘরের শত্রু কি বিভীষণ নাকি? ডিভিশন। জি এর হচ্ছে ঘরের শত্রু। এই ধরনের পরিস্থিতিতে আহ্বানকারী পক্ষ সেই সাক্ষীকে, হ্যাঁ, বৈরী বা হস্টেল, বৈরী মানে কি বিরুদ্ধ পক্ষের, হস্টেল মানে কি শত্রু, জি শত্রু জি সাক্ষী, এটাকে বৈরী সাক্ষী না বলে শত্রু সাক্ষীও বলতে পারে। এভাবে প্রশ্ন আসছে, শত্রু শত্রু সাক্ষী কাকে বলে, বা কোন সাক্ষীকে উভয় পক্ষ জেরা করতে পারে, ঠিক আছে, জি বলে ঘোষণা করতে বিজ্ঞ আদালতের নিকট অনুমতি চাইতে পারেন। এভিডেন্স সেকশন 154 ধারার বিধান মতে নিজ পক্ষের সাক্ষী যখন অপর পক্ষের দ্বারা অন্যায়ভাবে প্রভাবিত হয়ে অন্যের পক্ষের স্বার্থে সাক্ষ্য প্রদান করে তখন আদালতের অনুমতি সাপেক্ষে তাকে বৈরী সাক্ষী মর্মে ঘোষণা করে জেরা করা যায়। আচ্ছা, বৈরী সাক্ষী মর্মে ঘোষণা করার জন্য কি আলাদা পিটিশন দিতে হয়? কোনো পিটিশন দেওয়া লাগে না সাধারণত। মনে করেন মানে মৌখিক ভাবে উপস্থাপন করলে হয়। আমি জেরা করছি, জেরা করতে করতে জবানবন্দিতে আমি দেখলাম যে সে আসামিকে কি করছে, বিশেষ করে যেগুলো মাদকের মামলা, যদি পুলিশ সাক্ষী হয়ে মানে পুলিশ বাদী হয়ে মামলা করে, মাদকের মামলা পুলিশ ধরলো, একটা এসআই যিনি ধরলেন তিনি কি করলেন, বাদী হয়ে মামলা করলেন। আর জব্দ তালিকায় নিরপেক্ষ সাক্ষী হিসেবে পথযাত্রী যারা আছে তাদের, বা যেখানে ঘটনা ঘটলো সেখানে যদি দোকানপাট থাকে বা বাড়িঘর থাকে, সেই স্থানীয় ঘটনাস্থলের আশপাশের লোকজনের কি নাই, দুই তিনজনের সাক্ষী নাই কোথায়, স্বাক্ষর সিজার লিস্টে বা জব্দ তালিকায় নাই। বুঝতে পেরেছেন যে জি কি কি জব্দ করা হলো? জি তো জব্দ তালিকায় নেওয়ার পরে জব্দ তালিকার সাক্ষী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মামলার আসামিকে সাজা দেওয়ার জন্য। এখন জব্দ তালিকার যে সাক্ষী তারা ওই পুলিশের কথা আর শোনে না, পরে কি আসামি পক্ষর লোকজন বা আসামি তার সাথে যোগাযোগ করে, বা আমরা আসামি পক্ষের আইনজীবীরা তার সাথে কথা বলে বলি যে ভাই, এমনি তো অনেকদিন ধরে মামলা চলছে, কয়েকদিন সে হাজতও খেটেছে, আর এর পক্ষে সাক্ষী মানে একে আর সাজার জন্য সাক্ষী না দিয়ে একটু আমাদের পক্ষে সাক্ষী দেন, এইভাবে কি করা হয়, একটু প্রভাবিত অনুরোধ করা করা হয়, হয়। অনুরোধ করা জি হয়। জি জি তখন পুলিশ বা পাবলিক প্রসিকিউটর মহোদয়, হ্যাঁ, তাদের কথা না জি শুনে আসামি পক্ষের আইনজীবী এবং আসামির কথা শুনে কাজ করে। আমি অবশ্য এইভাবে ওই সাক্ষীদেরকে কথা বলি না, আমি জাস্ট আমার আসামিকে বলি, আসামি পারলে নিজে যে কথা বলবে। বুঝতে পেরেছেন? মানে এটা তো জি অন্যায় করা। তাহলে এখন ওই সিজার লিস্টের সাক্ষী যদি এসে বলে যে আমি ঘটনা কোনো কিছুই দেখিনি, তাহলে আপনার এখানে স্বাক্ষর কি করে আসলো? তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পুলিশ এসে আমাকে বললো একটা স্বাক্ষর দিতে হবে, আমি পুলিশের কথায় ভয়ে সাক্ষী দিয়েছি, স্বাক্ষর দিয়েছি। তো এই এই আচ্ছা আসামের কাছ থেকে এত পিস এই জিনিস পাওয়া গেছে, বা এত গ্রামে এই জিনিস পাওয়া গেছে, আপনি কি দেখেছেন? তো না, আমি কোনো কিছুই দেখিনি। ঘটনাস্থলে আসামিকে দেখেছেন? আসামিকেও দেখিনি। মানে পুরো অস্বীকার, বুঝলেন? আচ্ছা আচ্ছা তখন কি করে পাবলিক প্রসিকিউটর দাঁড়িয়ে বলে যে স্যার আমি হস্টাইল ঘোষণা করছি, আমাকে জেরা করা প্রার্থনা অনুমতি দেন। তখন বলে ঠিক আছে, জেরা করেন। বুঝতে পেরেছেন? তখন হয়ে গেল হস্টাইল, জাস্ট এতটুকুই। সিআর মামলায়, সিআর মামলায় যৌতুকের মামলা, বাদী পক্ষ এসে কথা বলছে আসামি পক্ষে, আগামী এই এই কয়েকদিনের মধ্যে আমার একটা মামলা আছে যৌতুক মামলায়, এই ধরনের একটা সাক্ষী অপর পক্ষে চলে যাচ্ছে শুনছি। এখন সে বাদী পক্ষে দাঁড়িয়ে যদি আসামি পক্ষে কথা বলে, আমি তাকে কি করব, হস্টাইল ঘোষণা করে জেরা করব। আমি বেশ কিছু সাক্ষীকে হস্টাইল ঘোষণা করে জেরা করছি। বুঝতে পেরেছেন? জি জি এখন অপর পক্ষও জেরা করতে পারবে তাকে, অপর পক্ষ সাধারণভাবে জেরা করবে, আর এই পক্ষকে হস্টাইল ঘোষণা করে জেরা করবে। তবে সত্য প্রকাশ করে দিলে তা যদি আহ্বানকারী পক্ষের বিরুদ্ধেও যায়, সেক্ষেত্রে সাক্ষী বৈরী মর্মে ঘোষণা করা যাবে না, এমন বৈরী সাক্ষীকে মামলার উভয় পক্ষ জেরা করতে পারে। ওকে। জি ফরিয়াদি পক্ষ নিজ সাক্ষীকে বৈরী ঘোষণাক্রমে জেরা করতে পারে এবং সেই কারণে উক্ত সাক্ষীর সাক্ষ্য অসত্য বা মূল্যহীন বলে আদালতে গণ্য করতে পারেন না। তার মানে বৈরী সাক্ষী
সে যদি সত্য কথা বলে দেয় এবং সেটা বাদী পক্ষের অর্থাৎ নিজ পক্ষের বিরুদ্ধেও যদি চলে যায়, তাহলে কি সেটা অন্যায় হবে না? আচ্ছা, ঘরের শত্রু বিভীষণ এটা কেন বলা হয়, এটা জানেন? যে স্যার, যে নিজের ঘরে থেকে নিজের কাছের লোক যখন ক্ষতি করে। হ্যাঁ, তো বিভীষণ কে, এটা কি চেনেন? বিভীষণ তো একটা ক্যারেক্টার, একটা হ্যাঁ, গল্পের এটা একটা ক্যারেক্টার, চরিত্র তাই না? জানি স্যার। স্যার, এটা একটা চরিত্র জানি, মানে এটা নিয়ে বিস্তারিত জানা নেই স্যার, আপনি একটু ছোট করে বলেন স্যার। হিন্দু একটু কে ভালো আছে? লাগবে। হিন্দু কে আছে এই ক্লাসে? হিন্দু কেউ নাই? কে বলতে পারবেন বিভীষণ কে? রামায়ণ কার পড়া আছে? রামায়ণ, মহাভারত, রামায়ণ এগুলো এই এই স্যার ক্লাসে এগুলো তো স্যার ওইভাবে স্যার এগুলো তো এভাবে কমপ্লিট পড়া নেই, তবে চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু নলেজ, মানে জানা মতো কিছু কিছু পড়া আছে, আপনি একটু সংক্ষেপে বলেন স্যার। বিভীষণের কারণেই যুদ্ধে কিন্তু হেরে যায় বিভীষণের ভাই, তাই না? এ হচ্ছে কাহিনী। এই কারণে ঘরের শত্রু বিভীষণ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক ওইদিকে আছে। না যায়, গল্প বাড়ালে আবার ক্লাস আরেকটা শুরু হয়ে যাবে। সময় কম, অন্য সময় আচ্ছা। বলবো না। তো এখন যদি দেখে যে আমার ভাই কি আসলে খারাপ, তাই না? রাবণ আসলেই কি? রাবণ, হ্যাঁ, আমরা রামায়ণ পড়লে কি রাবণ ভিলেন, তাই না? জি। আর রাম হচ্ছে হিরো। হিরো। তো রাবণের ভাই রামকে হেল্প করলো রাবণের গোপন তথ্য দিয়ে, যে তাকে কিভাবে বধ করা যাবে, তাই না? জি, জি। তো এটা করে সে কিন্তু হিরোর পক্ষ নিল। তার মানে সে কিন্তু ন্যায় বিচারই করলো, অন্যায় করলো না, তাই না? যদিও হ্যাঁ, তা ভাইয়ের ঠিক। মৃত্যুর কারণ হলো, তাই এখানে সে মহৎ কাজ করেছে, কিন্তু নিজের ভাইয়ের আবার বিপরীতে চলে গেছে, শত্রু হয়ে গেছে, এবং তার কারণে পুরো লঙ্কা শেষ। আদালতকে সাক্ষ্যের গুরুত্ব বিবেচনা করতে হবে। তার মানে এই বিভীষণ কেমন সাক্ষী দিল, সেটা আসলে সত্য কথা বললো কিনা এবং ন্যায়ের পক্ষে বললো কিনা, সেটা দেখতে হবে। কার পক্ষে গেল সেটা ম্যাটার না, নিজের ভাইয়ের পক্ষে গেল না বিরুদ্ধে গেল। ক্লিয়ার হলো বিষয়টা? জি, আশা করি জি স্যার। বিভীষণ শব্দ থেকে হস্টাইল উইটনেস সম্পর্কে ভালো একটা রেফারেন্স পেলেন। হ্যাঁ, তা ঠিক। এখানে কেস ল দেওয়া আছে, হ্যাঁ। সাক্ষী আহ্বানকারী তার নিজের সাক্ষীকে আদালতে অনুমতি নিয়ে জেরা করতে পারে। সত্য উদ্ঘাটনের জন্য আদালত সুবিবেচনা প্রসূত মতামত দিয়েই বৈরী ঘোষণা বা ঘোষণা ছাড়াই জেরা করার অনুমতি দিতে পারবেন, এবং ঘোষণা ছাড়াই জেরা করার অনুমতি দিতে পারবেন। মানে অনেক সময় মাথা ঝোঁকায় আদালত, ঠিক আছে করেন। আদালত বুঝতে পারেন যে কি করছে। ইঙ্গিতপূর্ণ প্রশ্ন সহ পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান সাক্ষ্যের অসঙ্গতি দেখানোর জন্য প্রতিপক্ষ যেভাবে প্রশ্ন করতে পারবেন সেভাবে প্রশ্ন করা যেতে পারে। 161 ধারায় যদি পুলিশের কাছে এক কথা বলে, আদালতে দাঁড়িয়ে ভিন্ন কথা বলে যদি আসামির পক্ষ নাই, তাহলে তো হস্টাইল উইটনেস করাই যায়, এবং এর কথা যে বিশ্বাস করা যায় না এটা আদালত ধরে নেবে। এখানে কেস ল দিয়েছি। এখানে দেখেন কেস ল তিনটা দেওয়া হয়েছে কেন? কেস ল তো চেয়েছে নজির সহ, তাই না? জি, জি, সাক্ষী শত্রু ঘোষিত হলেই যে তার প্রদত্ত সাক্ষ্য মিথ্যা হয়ে যায় না, হ্যাঁ, মানে শত্রু ঘোষিত হলেই এর অর্থ কি? শত্রু ঘোষিত সাক্ষী মানেই তো হস্টাইল উইটনেস, তাই না? বা বৈরী সাক্ষী। জি, জি, তাহলে বৈরী সাক্ষীর জি। সাক্ষ্য মিথ্যা হয় না, সত্য হতে পারে। এটাও একটা ডিএলআর। সুতরাং বলা যায় যে বৈরী সাক্ষীর সাক্ষ্য বিবেচনা করে আদালত যদি তা বিশ্বাসযোগ্য বলে মনে করেন তাহলে গ্রহণ করতে পারেন, মানে অ্যাডমিট করতে পারেন। আর বিশ্বাসযোগ্য মনে না হলে তা গ্রহণ নাও করতে পারেন। অনুমতি প্রদান আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, মানে তাকে জেরা করার অনুমতি দিবে কিনা। বৈরী ঘোষণা করতে চাইলেই যে সবসময় অনুমতি পাওয়া যাবে তা না, সেটার পিছনে লজিক থাকতে হবে। হ্যাঁ, হাত উত্তোলন করেছেন অপ্পো A6 A16। লাইনে আসেন। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসনের বিভিন্ন উপায়, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম এই যে আসসালাম। স্যার, এই যে ডিএলআর গুলা তো তারিখ গুলা সাল গুলা ঠিক মতো মনে রাখতেই পারি না। এখন লেখার সময় যদি আমরা উল্টা মানে অন্য কোনোটা লিখে দিই তাহলে কি কেটে দেবে ওনারা এই নাম্বার? আচ্ছা আচ্ছা, এখানে দিই ইয়াকুব আলী ভার্সেস দ্য স্টেট, হয় এই অংশ লিখবেন, হয় এই অংশ লিখবেন, কেটে দেবে? অথবা অথবা এই অংশ লিখবেন। কেউ যদি ভুল ধারা বা ভুল কেস ল দেন,
কারা খাতা দেখে? জাস্টিসরা খাতা দেখে, জেলা জজেরা খাতা দেখে, তারা এগুলা জানে না? আমি তো জুনিয়র আইনজীবী, আমার তো তাহলে অনেক স্যার, ডিএলআর মুখস্থ আছে। আপনি ভুল দিয়েছেন মানে আপনার স্যার সর্বনাশ হবে, আপনাকে ফেল করাই দিবে। ভুল ডিএলআর দিয়ে ওই মিসলিড করার দরকার নাই। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথাও বলে না। আর বলছি স্যার, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসনের বিভিন্ন উপায়, মানে তাকে ভুল প্রমাণের উপায় 54 ধারাতে আছে। 154 ধারার বিধান মতে বিরুদ্ধ পক্ষ আদালতের অনুমতি নিয়ে আহ্বানকারী বা অপর পক্ষের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিম্ন বর্ণিত পদ্ধতিতে অভিশংসন করতে পারে। তার মানে তাকে পচাই দিতে পারে। ঠিক আছে? জি সাক্ষী বিশ্বাসের অযোগ্য এই বিষয়ে যারা জানে তাদের সাক্ষী দ্বারা, মানে অন্য একটা সাক্ষী নিয়ে এসে বলবে যে এর ক্যারেক্টার এরকম, সে কি করে বিভিন্ন মামলায় সাক্ষী দিয়ে, মানে তার ব্যবসায় হচ্ছে মিথ্যা সাক্ষী দিয়ে ইনকাম করা। বুঝতে পেরেছেন? জি স্যার। ঘুষ বা অন্যায় প্রলোভন প্রমাণ করে পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান সাক্ষ্যের কোনো অংশের বিরোধিতা প্রমাণ করে। ঠিক আছে? এইভাবে জি আপনি শেষে কথা বলবেন, হ্যাঁ, ক্লাসের শেষে সুযোগ দেওয়া হবে আপনাকে। বাদী, আচ্ছা, এখানে 155 ধারা হবে কিনা জিজ্ঞাসা করছেন একজন, হ্যাঁ, আমি এটা নোট করে রাখলাম। এবার প্রবলেমেটিক প্রশ্ন। বাদী দাবি করেন যে তিনি নালিশি সম্পত্তি এক্স এর নিকট থেকে কিনেছেন। হ্যাঁ স্যার, এখানে 155 ধারায় হবে স্যার। হ্যাঁ, এটা 155 উপায়টা। ঠিক আছে, ধন্যবাদ। এবং এক্স দলিলে স্বাক্ষর দিয়ে দলিল সম্পাদন করেছেন। কি বলছে? বাদী দাবি করেন তিনি নালিশি জমিটি এক্স এর নিকট কিনেছেন, এক্স দলিলে স্বাক্ষর দিয়ে দলিল সম্পাদন করেছেন, কিন্তু সাক্ষ্য প্রদানকালে বাদী জেরাই বলেন যে এক্স দলিলের টিপসই দিয়ে দলিল সম্পাদন করেছেন। তার মানে আগে বলল কি স্বাক্ষর, আর পরে বলছে টিপসই। টিপসই আর স্বাক্ষরের মধ্যে ফারাক আছে না? জি জি অবশ্যই। আমি যখন কাউকে কি করি, জেরা করি বা জবানবন্দি গ্রহণ করি, আমি জিজ্ঞাসা করি সে টিপসই দিতে, মানে সই করতে পারে কিনা, শিক্ষিত। এবং মানে যখন আমি আসামি পক্ষ, তখন বাদী পক্ষের যে ওই সাক্ষীগুলো সাক্ষীর মানে ইয়া দিয়েছে, হাজিরা দিয়েছে, আজকে তারা জবানবন্দি দিবে, অপরপক্ষ থেকে জেনে নেই তাদের সম্পর্কে ডিটেলস, ব্যাকগ্রাউন্ড, তারা আসে মানে বাদীর কে হয় সম্পর্কে, তারপরে তারা শিক্ষাগত যোগ্যতা কেমন, কতটুকু পড়াশোনা জানে কিনা। কারণ যে যদি শিক্ষিত হলে এক ধরনের প্রশ্ন, অশিক্ষিত হলে আরেক ধরনের প্রশ্ন। বুঝতে পেরেছেন? জি মানে প্রশ্ন ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। পরবর্তীতে বাদী পক্ষে এই মর্মে একটি দরখাস্ত দাখিল করে যে এক্স কর্তৃক বাদীর নামীয় দলিল সম্পাদন বিষয়ক বাদীর একটি অস্পষ্ট বিবৃতি স্পষ্টীকরণে জন্য বাদীকে পুনরায় পরীক্ষা করা প্রয়োজন, মানে রি এক্সামিনেশন চাচ্ছে, তাই না? জি দরখাস্তটি মঞ্জুরযোগ্য কিনা, মানে রি এক্সামিনেশন করতে চাইলে 138 ধারা বিধান মতে সাক্ষী জেরার সময় যে বক্তব্য প্রদান করবে তার ব্যাখ্যার মাধ্যমে স্পষ্টীকরণের জন্য সাক্ষীর পুনরায় জবানবন্দি গ্রহণ করা যাবে। সুতরাং দরখাস্তটি মঞ্জুরযোগ্য। এখন আমি এতটুকুতে শর্টে উত্তর দিলাম। আপনি আগে 138 ধারা প্রাসঙ্গিক আইন বর্ণনা করতে হবে, তারপরে সিদ্ধান্তে বলতে হবে, তাই না? আমি জাস্ট জি অ্যান্সারিং হিন্ট দিয়ে দিলাম। যদি 2 নম্বরের উত্তর হয় এতটুকু লিখলেই হবে, কিন্তু 2-এর বেশি যদি হয়, 5 নম্বর হয়, ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন, সিদ্ধান্ত, এইভাবে লিখবেন। আমি তো শিখিয়েছি, তাই না? জি স্যার। শিখিয়েছি বলে এখানে টাইম সেভ করতে পারছি। এখন এক্স ওয়াই কে হত্যার দায়ে অভিযুক্ত হলেন। তাহলে এক্স ওয়াই কে হত্যা, তাহলে ওয়াই হচ্ছে ভিকটিম, এক্স হচ্ছে আসামি। জেড বললেন যে মৃত্যুকালে ঘোষণা করেছিলেন যে এক্স এর দেওয়া আঘাতই তার মৃত্যুর কারণ। তাহলে জেড এবার মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন উপস্থাপন করে সেটা সত্যি বলে দাবি করার চেষ্টা করছেন আদালতে, তাই না? জি এই মর্মে সাক্ষ্য দিতে চাওয়া হলো যে পূর্ববর্তী কোনো এক সময় জেড বলেছিলেন যে
এক্স উক্ত আঘাত করেনি বা তার উপস্থিতিতে ঘটেনি। তার মানে এর আগে পুলিশের কাছে হয়তো এই কথা বলেছে, এখন আবার একটু ভিন্ন কথা বলছে, তার মানে তার আচরণ চেঞ্জ হয়ে গেছে, তাই না? জি জি উক্তরূপ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা মানে আদালত সেটা গ্রহণ করবে কিনা, গ্রহণ করার ইংরেজিকে অ্যাডমিট করবে কিনা, হ্যাঁ, জি সেইটা ব্যাখ্যা করতে হবে। এটা 155 3 আছে। এ ধারার বিধান মতে বিরুদ্ধ পক্ষ আদালতের অনুমতি সাপেক্ষে আবগারি পক্ষের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান সাক্ষ্যের কোনো অংশের বিরোধিতা প্রমাণ করতে পারবে, সুতরাং উক্ত রূপ সাক্ষ্য গ্রহণযোগ্য। অলরেডি আমরা 155 বলছিলেন, সেটা এখানে প্রমাণ হয়ে গেল, তাই না? জি 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 স্যার। স্যার এখানে কি ওই 155 যে ব্র্যাকেটের ভিতর তিন, এই তিনটাকে দেওয়া আবশ্যক স্যার, নাকি একশো আবশ্যক না, পঞ্চান্ন ধারা দিলে বিধান? দিলে একটু স্পেসিফিক হয়, না দিলেও সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে।